নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে এ এর 40% ইজ ইকুয়াল টু বি এর 0.75 হলে H2B কত। প্রথমে আমাদেরকে কন্ডিশনটা লিখতে হবে, সেটা আমি লিখলাম, যেটা দেওয়া ছিল যে এ এর 40% ইজ ইকুয়াল টু বি এর 0.75 লিখলাম। তাহলে এ এর 40% মানে কি লিখতে পারি, a ইন্টু 40/100 ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু 0.75। এবার হচ্ছে আমাকে H2B বের করতে হবে। তাহলে সেই অনুযায়ী হচ্ছে এ আর বিটাকে আমি একদিকে আনবো, এটা আমার টার্গেট থাকবে। তো তার আগে এখানে যেটা ক্যালকুলেশান হচ্ছে সেটা করে নিই। এটা হচ্ছে 2/5 হচ্ছে, তাহলে 2a/5 ইজ ইকুয়াল টু 75b ডিভাইডেড বাই 100। এবারে a/b করলাম, করে হচ্ছে বাকি যেগুলো ছিল সেগুলোকে একদিকে আনলাম। মানে 75/100 ছিল, এইটাকে আমি এদিকে নিয়ে গেলে সমানের ওপারে গেলে এইটা হচ্ছে রিভার্স হয়ে যায়, সে অনুযায়ী এটা রিভার্স হয়ে গেল। তারপরে ক্যালকুলেশন, তাহলে এটা হচ্ছে a/b ইজ ইকুয়াল টু 15/8। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে a/b ইজ ইকুয়াল টু 15:8। তাহলে a/b এর মান পেয়ে গেলাম 15:8। এটা হবে আমার অ্যান্সার। পরে দুয়েরটা বলেছে এম লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার n ডিভাইডেড বাই m প্লাস n হলে ওই শরবতে জলের পরিমাণ কত। প্রশ্ন অনুযায়ী এম লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহারটা লিখে নিলাম। এবার এখান থেকে আমাদের সিরাপের পরিমাণ কত সেটা বেরিয়ে আসবে। কিভাবে পাবো, m ইন্টু যে আনুপাতিক ভাগহার আছে সেটা গুণ করব m এর সঙ্গে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে mn ডিভাইডেড বাই m প্লাস n লিটার। এবার হচ্ছে শরবতে জল কত আছে সেটা কিভাবে পাবো, মোট শরবত থেকে যদি আমি সিরাপের পরিমাণটা বাদ দিয়ে দিই তাহলে ওই শরবতে কত জল আছে সেটা পেয়ে যাব। তো সেই অনুযায়ী দেখো এখানে মোট শরবত হচ্ছে m আর সিরাপের পরিমাণটা হচ্ছে mn ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে m প্লাস n লসাগু হলো, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে হচ্ছে m স্কোয়ার প্লাস mn মাইনাস mn। তাহলে দুটো বিপরীত চিহ্ন, তাহলে এটা কেটে গেল। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে m স্কোয়ার ডিভাইডেড বাই m প্লাস n লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরেরটা বলেছে 1/3 সত্য বা মিথ্যা লেখো। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমি একটুখানি সমাধান করে দেখব। তাহলে দেখো এটা যদি আমি সমাধান করি তাহলে কি হচ্ছে, 1/x প্লাস 1/y এটা সমান কি লিখতে পারি, xy, এখানে যেটা নেই সেটা বসবে y প্লাস এক্স। ঠিক আছে, তাহলে কি আমার সমানের ওপারে যেটা আছে সেটা আসছে না, তার মানে হচ্ছে স্টেটমেন্ট বা যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, পরে 1/4 বলেছে a প্লাস বি ইজ টু রুট ওভার এ বি ইজ ইকুয়াল টু 2:1 হলে a মাইনাস বি এর মান কত। প্রথমে কন্ডিশনটা লিখবো, সেখান থেকে a মাইনাস বি এর মান আমি ক্যালকুলেশন করব। তাহলে কন্ডিশনটা লিখলাম, তাহলে সেখান থেকে এটা কি লিখতে পারি, a প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2/1। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে রুট তাড়াবার জন্য আমি কি করব, এটা উভয় পক্ষ বর্গ করব। ঠিক আছে, এটা হালকা স্টেপ জাম্প আছে, দেখিয়ে দিচ্ছি। রুট তাড়ানোর জন্য আমি উভয় পক্ষে বর্গ করব। এটার পরের লাইন হচ্ছে এইটা, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইড বাই এ বি ইজ ইকুয়াল টু 4/1। ঠিক আছে, তাহলে সে এরকম লিখে দেবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, এইটার সঙ্গে এইটা গুণ হয়েছে। ঠিক আছে, 4ab। এবারে হচ্ছে এর পরের লাইনটা দেখো, এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের প্রশ্নে কার মান বের করতে বলেছে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে আমি এইটাকে সমানের এপারে নিয়ে চলে আসবো, এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা ব্যতি রেখে যেটা থাকবে সেটা লিখতে হবে, এটা তো ছিলই, আর এটা যখন সমানের ওপারে যাচ্ছে তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে
এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আরেকটা লাইন লেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস বি এর মান বেরিয়ে গেল, সেটা হচ্ছে 0। পরে 1-5 বলেছে প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি আর কোণ পিকিউআর এর পরিমাপ লিখতে হবে। এখান থেকে অঙ্কটা দেখবে যে তোমাদের যে কোশ্চেন ব্যাংকে মডেল 2 আছে প্রশ্নের সেট, সেখানের 1-3 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে। পরেরটা 1-6 বলেছে একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল কত? উত্তরটা হচ্ছে 180 ডিগ্রি। পরে 2 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, একেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে দেখো প্রথমে অঙ্কটা লিখলাম, এবারে হচ্ছে আমি এক্সের জায়গায় এই a প্লাস 3b মাইনাস এ প্লাস 2b বসাবো, আর দেখবে এইটা ক্যালকুলেশন করলে এই বিটাই আসছে, ঠিক আছে। এটা বসালাম, তারপর বাকি যেমন ছিল তেমন লিখলাম। এবারে হচ্ছে এক্সের সঙ্গে এটাকে একবার গুণ করব আর এক্সের সঙ্গে এটাকে একবার গুণ করব, সেইটা করেছি পরের লাইনে। তারপরে হচ্ছে এই দুটো থেকে হচ্ছে এক্স কমন নেবো, তাহলে এক্স কমন নিয়ে বাইরে করে দিলাম। তারপর যেটা পড়ে থাকছে সেটা লিখব এক্স প্লাস এ প্লাস 3b, আর এখান থেকে হচ্ছে দেখো এ প্লাস 2b কমন যাবে, এ প্লাস 2b কমন নিলাম। তারপর যেটা পড়ে থাকছে সেটা লিখব এক্স, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, সেই জন্য প্লাস এ প্লাস 3b। এরপরে হচ্ছে এই দুটো কমন যাচ্ছে, তাহলে এইটাকে আগে লিখলাম এক্স প্লাস এ প্লাস 3b, তারপর এটা বাদে যেটা পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস 2b। এবারে হচ্ছে এটাকে একটুখানি ক্যালকুলেশন করে নেব, তাহলে এক্স প্লাস এ প্লাস 3b আর এটা হচ্ছে এক্স মাইনাস এ আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2b, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দুয়েরটা বলেছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তাহলে আগে আমি অঙ্কটা লিখব, এবার এখানে হচ্ছে এইটাকে ধরার জন্য আমি কি করব, এখানে মাইনাস কমন নিয়ে এই যে ভিতরে যে প্লাস ছিল এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এবারে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি একটা কিছু ধরে নেব, এখানে আমি এ ধরে নিয়েছি। তাহলে এবার হচ্ছে সেই অনুযায়ী লিখছি 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। এবার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছি 15×6 90, 90কে উৎপাদকে ভেঙেছি, তাহলে এ কীভাবে পাচ্ছি 10 মাইনাস 9 করলে পাচ্ছি, তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে 6a স্কোয়ার মাইনাস 10 প্লাস 9 মাইনাস 15। এবার হচ্ছে এখান থেকে 2a কমন যাবে, 2a কমন নিলাম, তারপর যেটা পড়ে থাকছে 3a মাইনাস 5 প্লাস হচ্ছে এখান থেকে 3 কমন যাবে দুটো থেকে, তাহলে 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে হচ্ছে 3a মাইনাস 5। এবার হচ্ছে এইটা হচ্ছে আগে লিখলাম 3a মাইনাস 5 আর তারপরে যেটা পড়ে থাকছে সেটা লিখলাম এইটা। এবারে হচ্ছে এর জায়গায় আমি মানটা বসালাম, এক্স মাইনাস ওয়াই মান বসালাম, মান বসিয়ে দেওয়ার পরে হচ্ছে 3 এর সঙ্গে এক্স গুণ করলে 3x, 3 এর সঙ্গে মাইনাস ওয়াই গুণ করলে হচ্ছে মাইনাস 3y মাইনাস 5, আর এটাও 2x আর 2 এর সঙ্গে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস 2y প্লাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরের 3 বলেছে সরল করো যে কোনো একটি, একেরটা বলেছে 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম, এবার এইটাকে আমি ক্যালকুলেশন করব। এটা হচ্ছে লসাগু কত হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এখানে কী নেই, এখানে এক্স প্লাস 1 নেই, তাহলে মাথায় হলো এক্স প্লাস 1 প্লাস এখানে কী নেই, মাথায় হচ্ছে এক্স মাইনাস 1 নেই, তাহলে হলো এক্স মাইনাস 1, বাকিগুলো যেমন ছিল তেমন। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এই প্লাস 1 মাইনাস 1 এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে 2x ডিভাইড বাই এটা কত হয় এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আর এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। এবারে হচ্ছে আবার দেখো এই দুটোকে আমি লসাগু করলাম, তাহলে কি পড়ে থাকছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে কি নেই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 নেই, তাহলে 2x এর সঙ্গে সেটা
গুণ হবে, প্লাস এখানে কি নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই, তাহলে টু এক্সের সঙ্গে সেটা গুণ হবে। তারপর এটা যেমন ছিল তেমন পড়ে থাকলো। তারপরে হচ্ছে ক্যালকুলেশান করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে টু এক্স কিউব হচ্ছে। তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে প্লাস টু এক্স, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্লাস টু এক্স কিউব, এটার সঙ্গে এটা গুণ মাইনাস টু এক্স, প্লাস টু এক্স মাইনাস টু এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। আর এটা হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। তারপরে হচ্ছে এটাকে একবার ফ্রেশ করে লিখলাম এখানে, তারপরে আবার এই দুটো লসাগু করলাম, লসাগু করলে এটা পড়ে থাকছে। তারপরে আমি কি কমন নেব, এটা লসাগু করলাম, লসাগু করার পরে দেখো এটাতে হচ্ছে ফোর এক্স কিউবের সঙ্গে গুণ করবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, আর এদিকে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান নেই, তাহলে ফোর এক্স কিউবের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান গুণ করবো। তাহলে আমার কি পড়ে থাকছে, ফোর এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর এক্স কিউব ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। তাহলে প্লাস ফোর এক্স কিউব আর মাইনাস ফোর এক্স কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। আর এটা ক্যালকুলেশান হয়ে কত হয়, এইট এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর অঙ্কটা দেখো বলেছে সরল করো a ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস b ডিভাইডেড বাই p মাইনাস এক্স প্লাস c ডিভাইডেড বাই c মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই 3 বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস সি। তো এই অঙ্কটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা দেখো এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে দেখো এই মডেল 2 এর পুরো সলিউশন করে দেওয়া আছে। সেখানে এই 5-এর দাগের 1-এর অঙ্কটা আর তোমাদের যেই 3-এর দাগের 2-এর অঙ্কটা এই দুটো সেম, সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিয়েছি। সেখান থেকে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু প্লিজ সেখান থেকে দেখে এই অঙ্কটা করে নিই। পরে 4-এ বলেছে গসাগু নির্ণয় করো এক্স কিউব মাইনাস সিক্সটিন এক্স কমা টু এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কমা টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। প্রথমটা লিখে নিলাম, তার সরলীকরণ করলাম, এখান থেকে এক্স কমন যায় এক্স কমন নিলাম, তাহলে যেটা পড়ে থাকছে এক্স কমন নেওয়ার পর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, তাহলে এটা থেকে কী লিখতে পারি, এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ফোর। তারপরে হচ্ছে পরেরটা লিখলাম, এখান থেকে দেখো এক্স কমন যাবে এক্স কমন নিলাম, এক্স কমন নেওয়ার পর যেটা পড়ে থাকছে সেটা লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর, তাহলে এক্স কমন নিয়ে কী লিখছি টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্সটা কীভাবে আসে, এটা হচ্ছে 8 হবে। এবার 8কে উৎপাদকে বিশ্লেষণ করলে কীভাবে 9 আসছে, 8 প্লাস 1 করলে 9 আসছে, তাহলে 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস ফোর, সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এক্স কমন নিয়ে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এক্স প্লাস ফোর, তাহলে সেখান থেকে লিখতে পারছি এক্স কমন নিয়ে এদিকে টু এক্স কমন যাবে এই দুটো থেকে, তাহলে টু এক্স কমন নিলাম, পরে থাকছে হচ্ছে এক্স প্লাস ফোর, আর এখান থেকে হচ্ছে 1 কমন যাবে, তাহলে এক্স প্লাস ফোর, তাহলে এই দুটো থেকে এইটা আমি কমন নিয়ে একবারে লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস ফোর, আর তিরেকে যেটা পড়ে আছে সেটা লিখলাম টু এক্স প্লাস ওয়ান। তারপরে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, এখান থেকে এক্স কমন যাবে এক্স কমন নিলাম, তারপরে হচ্ছে এক্স কমন নিয়ে যেটা পড়ে আছে সেটা লিখলাম এখানে, তারপরে হচ্ছে 28 দিয়ে হয় 56, তাহলে 56 লসাগু করলাম, 7 আসতে 56, ঠিক আছে। এটা দিয়ে আমার হয়ে যাবে, মানে এখানে তো এক্স মানে হচ্ছে 1 বোঝাতে হবে, সেই জন্যে এইটুকু করলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে 8 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 28, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এক্স কমন নিয়ে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস 7x মাইনাস 28, তাহলে এক্স কমন নিয়ে এখান থেকে হচ্ছে টু এক্স কমন যাবে, টু এক্স কমন নিলাম এক্স প্লাস ফোর, আর এখান থেকে হচ্ছে মাইনাস 7 কমন যাবে, মাইনাস 7 কমন নিলাম, তাহলে হচ্ছে এক্স প্লাস ফোর, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর, আর বাকি যেটা পড়ে আছে টু এক্স মাইনাস 7। এবারে গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে তিনটের মধ্যে যেটা কমন থাকবে বা যেগুলো কমন থাকবে সেইটা লিখতে হবে। দেখো তিনটের ভিতরেই এক্স আর এক্স প্লাস ফোর এইটা কমন পাবে, তো সেই কারণে এই অঙ্কের নির্ণয় গসাগু হবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর। পরে 4-এর অথবায় বলেছে গসাগু নির্ণয় করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি। প্রথমেরটা লিখে নিলাম। এবার দেখো এই
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে আমি এ প্লাস বি এর সূত্রে ফেলতে পারবো। তাহলে এইগুলোকে এক জায়গায় জড়ো করলাম আর মাইনাস সি স্কোয়ার করে এটাকে সেপারেশন করে একটু আলাদা রাখলাম। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে এ প্লাস বি আর বিটা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। তারপরেরটা হচ্ছে এই সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার দিয়ে আমি সি প্লাস এ এর হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারবো। তাহলে এগুলোকে এক জায়গায় জড়ো করলাম আর এটাকে সাইডে রাখলাম। তাহলে সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, যেখানে হচ্ছে এটা হচ্ছে সি প্লাস এ আর বিটা হচ্ছে বি। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি। তারপরেরটায় দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার থেকে আমি বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারবো। তাহলে এগুলোকে এক জায়গায় রাখলাম আর মাইনাস এ স্কোয়ারটাকে একটু সাইডে রাখলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, যেখানে এটা হচ্ছে বি প্লাস সি আর বিটা হচ্ছে এ। তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল। এবার নির্ণয় গসাগু মানে কি বলেছি, তিনটেতেই যেটা কমন থাকবে, দেখো তিনটেতেই এ প্লাস বি প্লাস সি এইটা হচ্ছে কমন আছে। তাহলে নির্ণয় গসাগু হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, হয়ে গেল আমার অ্যান্সার। পরে 5এরটা বলেছে লসাগু নির্ণয় করো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম। এবার এটাকে সূত্রে ফেলার জন্য আমাদের একটা এক্সট্রা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমদানি করতে হবে। এবার এটা তো ছিল না, আমি নিয়ে এসেছি, তাহলে ব্যালেন্সিং করার জন্য আবার একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা সূত্রে পড়ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে আবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এটা থেকে হচ্ছে কমন নিয়ে নেবো স্কোয়ারটা, তাহলে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বিটা হচ্ছে এক্স ওয়াই। কী হবে, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার হচ্ছে পরেরটা আমি লিখলাম। লেখার পর দেখো এখান থেকে ওয়াই কমন যাবে, ওয়াই কমন নিলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এবারে হচ্ছে এটা আমি কিউবের ফর্মুলা ফেলবো, এ কিউব প্লাস বি কিউব, যেখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই কমন নিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। তারপরেরটা আমি লিখলাম, এখানে হচ্ছে এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, দিয়ে হচ্ছে এক্স কমন নিয়ে এ যেটা পড়ে থাকছে সেটা লিখছি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, ঠিক আছে। এবারে হচ্ছে নির্ণয় লসাগু। লসাগুতে হচ্ছে আগে দেখতে হবে যে দুপক্ষেই কোনটা কমন আছে, দুপক্ষে বা তিন পক্ষে যেটা কমন আছে সেটাকে আগে লিখতে হবে, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখতে হবে। দেখো এখানে দুপক্ষে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা কমন আছে, তাহলে সেইটাকে আগে লিখলাম, তারপর যেগুলো পড়ে আছে সেগুলো এক এক করে লিখলাম। যেমন এটা পড়েছিল এটা লিখলাম, তারপর এখানে হচ্ছে এটা পড়েছিল এটা লিখলাম, আর এখানে হচ্ছে এটা পুরোটা পড়েছিল এটা লিখলাম। এবার এটাকে আমি একটুখানি সাজিয়ে লিখব। তাহলে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 অথবা কি বলেছে দেখো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18 কমা 2y স্কোয়ার প্লাস 2y কমা 24 কমা 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। এটা দেখবে যে তোমাদের মডেল 1-এর 5-এর অঙ্কটার সাথে এই অঙ্কটা সেম। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে যে প্লেলিস্ট আছে সেখানে ভিজিট করো, সেখানে দেখবে যে এই মডেল 1-এর পুরো সমাধানের ভিডিওটা আছে সেই প্লেলিস্টে, সেখান থেকে গিয়ে 5-এর দাগের অঙ্কটা দেখবে, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে। সেটা হচ্ছে এই অঙ্কটা সেম অঙ্ক, তো সেখান থেকে তোমরা একটু প্লিজ করে নিও। পরে 6-এরটা কী বলেছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে গোপালনগরের
একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে দেখো আমরা এরকম একটা ছক করে নেব সমাধানের জন্য। তাহলে শাড়ির সংখ্যা যেখানে টি, সময় হচ্ছে দিন, তাঁতের সংখ্যা হচ্ছে জন, 210, 12, 14, 310, তাঁতের সংখ্যা কত সেটা জানতে চেয়েছে। যদি দেখো আমরা শাড়ির সংখ্যা যদি ধরে নিই, তাহলে যদি আমাদের সময় কম থাকে তাহলে হচ্ছে তাঁতের সংখ্যা কী হবে? বেশি হবে। আর যদি আমার সময় বেশি থাকে তাহলে কম তাঁতিতে বা কম তাঁতের সংখ্যাতে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কমলে বাড়ছে আর বাড়লে কমছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। আবার যদি আমি সময়টা স্থির রেখে দিই, তাহলে যদি আমার শাড়ির বেশি বানাতে হয় তাহলে আমার বেশি তাঁতির প্রয়োজন, আর যদি আমাকে কম শাড়ি বানাতে হয় তাহলে আমার কম তাঁতিতে হয়ে যাবে। তাহলে কমলে কমছে বাড়লে বাড়ছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে সেই হিসাবে মোট তাঁতি প্রয়োজন কী হবে? 14 × 300 ডিভাইডেড বাই 210 × 12/10 ক্যালকুলেশন করলাম, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 24 জন। তাহলে সুতরাং সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? 24 - 14 = 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6 দিয়ে বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। এখানে মোট ভোটার হচ্ছে এক্স বা 100 জন ধরে নিতে হবে। তাহলে এর মধ্যে 80% ভোট দিয়েছে, তার মানে হচ্ছে 80 জন ভোট দিয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত হবে? 80 × 65 ডিভাইডেড বাই 100 জন, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 52 জন। তাহলে অতএব তিনি 100 জনের মধ্যে 52 জনের ভোট পেয়েছে, তার মানে হচ্ছে 52% ভোট পেয়েছেন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6 বলেছে এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে নির্ণয় করো। তাহলে ধরি পাত্রে x একক শরবত আছে, তাহলে এর থেকে আমি y একক শরবত তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল মিশিয়েছি। তাহলে সিরাপ ইস টু জল আমাদের বলে দিয়েছে 3:1। তাহলে x একক শরবতে সিরাপ কত আছে? x × 3 ডিভাইডেড বাই 3 + 1, তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 3x ডিভাইডেড বাই 4 একক। তাহলে জল কত আছে? x × 1 ডিভাইডেড বাই 3 + 1, তার মানে হচ্ছে x × 1 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে x/4 একক। আবার x একক শরবতে সিরাপ কত আছে? y × 3/4 একক, তার মানে হচ্ছে 3y/4 একক। তাহলে জল কত আছে? y × 1/4 একক, তার মানে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে কত? 3x ডিভাইডেড বাই 4 মাইনাস 3y ডিভাইডেড বাই 4 একক। আর জল থাকবে কত? মানে প্রথম শরবতে যা জল আছে সেটা থেকে হচ্ছে y একক শরবতে যত জল আছে সেটা আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আবার বলছে যে y একক জল ঢালা হলো, তাহলে এখন জলের পরিমাণ কত হচ্ছে? x/4 মাইনাস y/4 প্লাস y একক। তাহলে শর্ত অনুসারে কী লিখতে পারি? 3x ডিভাইড বাই 4 মাইনাস 3y ডিভাইড বাই 4 = x/4 মাইনাস y ডিভাইড বাই 4 প্লাস y। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 3x ডিভাইড বাই 4 মাইনাস, এবার হচ্ছে এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি। ঠিক আছে, এটা সমানের এপারে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস x ডিভাইড বাই 4 = 3y, এটা সমানের ওপারে গেলে প্লাস হয়ে যাচ্ছে। এটা যেমন ছিল তেমন এই দুটো বসে গেল। এবার হচ্ছে লসাগু 4, তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে 3x - x, তার মানে হচ্ছে 2x, আর এর লসাগু 4ই হবে। এখানে খালি হচ্ছে y এর সঙ্গে 4 গুণ হবে, তারপর মাথায় এগুলো যেমন ছিল তেমন বসবে। তাহলে এখান থেকে হচ্ছে দুপক্ষ থেকে 4 ক্যান্সেল আউট হলো, তাহলে পড়ে থাকছে হচ্ছে 2x = 6y। তাহলে y = কী হবে? y = হবে হচ্ছে 2x ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এটা গুণ আকারে ছিল, সমানের ওপারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলাম, তাহলে পাচ্ছি হচ্ছে x/3।
তাহলে আমার অ্যান্সারটা কী হবে, ওই শরবতে 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6-এর 4টা বলেছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লেখো। প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত কি হচ্ছে 2:3। প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3 আর দ্বিতীয় তৃতীয় প্রকার তরলের অনুপাত হচ্ছে 4:5। এখানে একটা জিনিস দেখো, এই দ্বিতীয় প্রকার তরলটা দু জায়গাতেই আছে, তাহলে এর যে মান দুটো আছে এই দুটোর গুণফল আগে আমি বের করব। গুণফল করলে কত হবে, 3 × 4 মানে হচ্ছে 12। তাহলে হচ্ছে আমাকে দেখতে হবে যে কত দিয়ে গুণ করলে আমার 12 আসবে। ঠিক আছে, তাহলে আমি 3-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 12 আসবে আর 4-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 12 আসবে। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 12 আসছে, আর 4-এর সঙ্গে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 12 আসছে। তাহলে সেই অনুযায়ী হচ্ছে 2-এর সঙ্গে 4 দিয়ে গুণ করব, 3-এর সঙ্গে 4 দিয়ে গুণ করব, আর 4-এর সঙ্গে 3 দিয়ে গুণ করব, আর 5-এর সঙ্গে 3 দিয়ে গুণ করব। সেই অনুযায়ী এটা করা হয়েছে। এটা করতে এসছে 8:12 আর এটা করা হয়েছে, এটা করতে এসছে হচ্ছে 12:15। তাহলে এখন তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত কি দাঁড়ালো, 8:12:15। এখন 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল কত আছে, তাহলে 8 ডিভাইডেড বাই এইটার পুরোটার যোগফল ইন্টু 700 করলেই বেরিয়ে যাবে যে প্রথম প্রকার তরল কত আছে। তাহলে সেই অনুযায়ী হচ্ছে 8 ডিভাইড বাই 35 ইন্টু 700, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 8 × 20, তাহলে 160 লিটার। তাহলে দ্বিতীয় কীভাবে পাবো, 12 ডিভাইড বাই এই তিনটের যোগফল ইন্টু 700, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 240 লিটার। তৃতীয়টা পাবো হচ্ছে 15 ডিভাইড বাই ওই তিনটের যোগফল ইন্টু 700, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 300 লিটার। দেখো ধরি ওই মিশ্রণে হচ্ছে x লিটার প্রথম প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশানো হয়েছে। তাহলে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ কত হবে, এমনিতে কত ছিল 160 প্লাস x লিটার, মানে 160 ছিল তার সঙ্গে আরও x, আর দ্বিতীয় প্রকার তরল এমনিতে ছিল 240 তার সাথে আরও হচ্ছে y করলাম। দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ তাহলে হচ্ছে 240 প্লাস y। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি। তো আমাদের এখানে বলেছে হচ্ছে কি প্রথম বাই তৃতীয়, তাহলে প্রথম বাই তৃতীয় অনুসারে এটা হবে হচ্ছে কি 6:3, তাহলে 6/3। আর হচ্ছে এখানে আমাদের প্রথমের যে মান সেটা হচ্ছে 160 প্লাস x, সেটা লিখলাম। আর তৃতীয়র মানটা দেখো এখানে আগে দেওয়া আছে, এটা হচ্ছে 300, তাহলে সেইটা অনুযায়ী এখানে হচ্ছে 160x ডিভাইড বাই 300, আর এটা হচ্ছে প্রথম তৃতীয় মানে হচ্ছে প্রথম বাই তৃতীয়, তার মানে হচ্ছে 6/3। এবারে হচ্ছে ক্যালকুলেশানটা, এটা হচ্ছে কোনাকুনি গুণ, এটা 3-এর সঙ্গে 160 প্লাস x, আর এটা হচ্ছে 6-এর সঙ্গে 300, 6×3 = 18, আর গায়ে দুটো শূন্য, তারপরে 3-এর সঙ্গে একবার 160 গুণ করে হয় হচ্ছে 16×3 = 48, তাহলে 48, আর হচ্ছে শূন্য আছে তাহলে 0, 480, আর প্লাস 3x = 1800। এবারে হচ্ছে এক্সটা একদিকে রাখলাম, আর এইটা হচ্ছে সমানের ওপারে গেলে হচ্ছে মাইনাস হয়ে, তাহলে এটা হচ্ছে 1320। তাহলে এইখানে 3-এর সঙ্গে x গুণ আছে, তাহলে এটা যখন সমানের ওপারে যাবে ভাগ হয়ে যাবে, এটা ভাগ হলো, ক্যালকুলেশন করলে এটা আসছে হচ্ছে 440। এর পরে হচ্ছে যেটা সেটা হচ্ছে দ্বিতীয় তৃতীয়। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে 240 প্লাস y, আর তৃতীয়টা ছিল হচ্ছে 300, সেটা লিখলাম 240 প্লাস y ডিভাইড বাই 300। তাহলে সেখান থেকে ওইদিকে হচ্ছে তোমার এইখানে দেখো এইটা অনুসারে কি হবে, 5 ডিভাইড বাই 3, তাহলে 5 ডিভাইড বাই 3, কোনাকুনি গুণ এটা করলাম। এখান থেকে পাচ্ছি হচ্ছে 720 প্লাস 3y = 1500, ওয়াইটাকে একদিকে রাখলাম, 720টাকে উপাশে নিয়ে গেলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3y = 780, সেখান থেকে পাচ্ছি y = 780 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 260।
তাহলে প্রথম প্রকার তরল আছে হচ্ছে 440 লিটার, দ্বিতীয় প্রকার তরল আছে হচ্ছে 260 লিটার, আর এটা হচ্ছে আমাদের মেশাতে হবে। এটা হয়ে গেল তোমাদের ফাইনাল অ্যান্সার। তো 6-5টা কি বলেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে যে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাহলে এখন 20% বেড়ে গেছে, তাহলে কি হবে যে 100 টাকার ওপরে 20% বেড়েছে, তাহলে 100 প্লাস হচ্ছে 100 ইন্টু 20/100, তার মানে হচ্ছে 120 টাকায় 100 একক এখন চিনি পাওয়া যায়। তাহলে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় হচ্ছে 100 ডিভাইড বাই 120 একক চিনি। তাহলে 100 টাকায় কত পাওয়া যায়, 100 ডিভাইড বাই 120 ইন্টু 100, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 250 ডিভাইড বাই 3 একক চিনি। তাহলে বলছে চিনির মাসিক ব্যবহার তাহলে আমাদের কত কমাতে হবে, যত আগে ব্যবহার করতো সেখান থেকে এখন যত একক চিনি পাওয়া যায় সেইটাই যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের ওই চিনির মাসিক ব্যবহার থেকে কমাতে হবে। তাহলে হচ্ছে 100 মাইনাস 250 ডিভাইড বাই 3, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 50 ডিভাইড বাই 3 একক। এবার এটা করলে ভাগ করলে আসা হচ্ছে 16.2 একক। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। পরে 6 বলেছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তাহলে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। এই অঙ্কটা তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের ক্লাস 8-এর ম্যাথের মডেল 1-এর 6-এর 4-এর দাগের অঙ্কটা, আর এই অঙ্কটা সেম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে মডেল 1-এর পুরো সমাধান করে দেওয়া আছে মডেল সেটটা, সেখানের 6-এর 4-এর দাগের অঙ্কটাই যাবে, গেলে দেখবে সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেখান থেকে একটু প্লিজ অঙ্কটা করে নিও দেখে। বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। তো এই উপপাদ্যটা তোমাদের বইয়ের 93 পাতার 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা একটু দেখে নাও। 7-এর 2 বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। দেখো এই উপপাদ্যটা তোমাদের বইয়ের 75 নম্বর পাতায় আছে, একটুখানি দেখে নাও। উপপাদ্য নম্বর 1 এইটা। পরে 7-এর 3 বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তো এই উপপাদ্যটা তোমাদের বইয়ের 92 পাতায় আছে, উপপাদ্য নম্বর 4 দেখে নাও। বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করো যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের মডেল 2-এর 8-এর 1-এর অঙ্কটার সাথে সেম। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখো মডেল 2-এর ভিডিওটা পুরোটা করে প্লেলিস্টে রাখা আছে, সেখানে গিয়ে 8-এর 1-এর দাগের অঙ্কটা দেখবে, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা। 2-এরটা বলেছে এবিসি ত্রিভুজের বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই এবং ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যাতে ডিই ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ্যকোণী। দেখো এই প্রয়োগটা তোমাদের বইয়ের 88 নম্বর পাতায় আছে, একটুখানি দেখে নাও। 8-এর 3 বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি প্যারালাল বিসি, এবি ও ডিসি তির্যক বাহু এবং কোণ এবিসি ইজুকাল টু কোণ বিসিডি। প্রমাণ করো যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। প্রথমে তোমাদের প্রশ্নানুসারে এরকম একটা ছবি অঙ্কন করতে হবে। এটা আমরা পেনে করেছি যাতে করে তোমাদের মানে বুঝতে সুবিধে হয়, কিন্তু তোমাদেরকে বলবো পরীক্ষার সময় তোমরা
ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তাহলে প্রদত্ত মানে প্রশ্নে যেটা দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়াম যার এডি প্যারালাল বিসি, এবি ও ডিসি হচ্ছে তির্যক বাহু এদের, আর কোণ এবিসি আর কোণ বিসিডি এই দুটো কোণ হচ্ছে সমান। প্রমাণ মানে কি প্রমাণ করতে হবে? এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ এর হচ্ছে এবি আর সিডি এই দুটো বাহু হচ্ছে সমান। তাহলে আমাদের এখানে অঙ্কন করতে হবে, কি অঙ্কন করতে হবে? এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর ওপর যথাক্রমে এই আর হচ্ছে ডিএফ দুটো লম্ব অঙ্কন করতে হবে। এইবার হচ্ছে প্রমাণ। দেখো ত্রিভুজ এইবি এই ত্রিভুজটা আর ত্রিভুজ ডিএফসি এই দুটো ত্রিভুজের ভিতরে কোণ এবিসি মানে এই কোণটা আর এবিসি মানে হচ্ছে এই কোণটা, আর কোণ বিসিডি এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে সমান, এটা আমাদের বলে দেওয়া আছে। এবার এই দুটো কোণ যদি সমান হয় তাহলে হচ্ছে কোণ এইবি মানে এই কোণটা আর কোণ ডিএফসি এই কোণটা, এই দুটো কোণও সমান হবে। কেন না, যেহেতু এই ও ডিএফ বিসি বাহুর ওপরে লম্ব, যেহেতু লম্ব এই দুটো হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর এই দুটো হচ্ছে পরস্পর সমান। তাহলে যদি এই দুটো কোণ সমান হয় তাহলে বাহু দুটো সমান হবে। এই ই ইজ ইকুয়াল টু ডিএফ, যেহেতু হচ্ছে এডি প্যারালাল বিসি তাহলে এডি ও বিসি বাহুর মধ্যে লম্ব দূরত্ব হিসাবে সমান হচ্ছে। তা ত্রিভুজ এইবি আর ত্রিভুজ ডিএফসি এই দুটো ত্রিভুজ সর্বসম এ শর্তানুসারে, তাহলে অতএব এবি ইজ ইকুয়াল টু ডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে এরা সমান। এটাই আমার প্রুফ করতে বলেছিল, এটা প্রুভড হয়ে গেল। ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।